শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে পদার্থবিজ্ঞান লাইভ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে এই লাইভ ক্লাসের শুরুতেই আমি জেনে নিতে চাচ্ছি যে কারা কারা আমার সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে। তারা তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হবে। আর আজকের ক্লাসে শব্দ এবং ছবি ঠিকমতো শোনা বা দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে জানাতে হবে। তোমরা ঝটপট আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে। তাহলে গতদিন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা দেখা যাচ্ছে কয়েকজন দেখিয়েছো আর অনেকেই দেখাতে পারোনি। এখন এই সব কাজ যদি তোমরা তাৎক্ষণিকভাবে এগুলো সমাধান করে না রাখো, পরে তোমাদের দেখা যাবে অনেক পড়া জমা হয়ে যাবে। এই জন্য আমি আশা করবো এখন থেকে তোমরা নিয়মিত প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করে রাখবে, তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সরল ছন্দিত স্পন্দনরত করার শক্তি। কারণ আমরা গতদিন সরল ছন্দিত স্পন্দনরত করার বেগ, ত্বরণ এগুলো রাশিমালা প্রতিপাদন করেছিলাম এবং কখন তার বেগ সর্বোচ্চ হয় এবং কখন তার বেগ সর্বনিম্ন হয়, কখন সেই কণাগুলোর ত্বরণ সর্বোচ্চ হয় এবং কখন সেই কণাগুলোর ত্বরণ সর্বনিম্ন হয়, সেগুলো আমরা দেখিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের এখন বোর্ডের লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? আমি শুরুতেই তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে শুরু করছি, ছোট একটি অঙ্ক। এটি ছিল আমাদের সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনী সমীকরণ ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। এখন যদি আমি বলি যে তোমার 5 ইনটু ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস 80x equals to 0, তোমাকে যদি বলা হয় যে এই সমীকরণ থেকে তুমি কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করো, তাহলে তোমরা আমাকে ওমেগা কত হবে এই সমীকরণ থেকে সেটা আমাকে বের করে ঝটপট জানিয়ে দাও। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে যে কৌণিক কম্পাঙ্কটি কত হবে। তাহলে আমরা এরপরে শক্তিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু এখানে উপস্থিতির সংখ্যা দেখা যাচ্ছে খুবই কম। এখানে এর আগেই বলে দিয়েছিলাম যে এটা তোমরা যদি রেগুলার ক্লাসের সঙ্গে যুক্ত না থাকো। হ্যাঁ, একজন জানিয়েছে 4, ইভা জানিয়েছে 4, তাহলে এটা আসলে 4 কিনা এটা হচ্ছে কথা। হ্যাঁ, এটা হচ্ছে 4। এটা কিভাবে আসে? আমাদের কাজ হচ্ছে আমরা এই দুটো সমীকরণ তুলনা করব। তুলনা করতে গেলে দেখতে হবে আমাদের এখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এই সমীকরণটির উভয় পক্ষকে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কি হবে? d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 16x ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কিন্তু চাইলে এই দুটো সমীকরণ তুলনা করতে পারি। যদি তুলনা করা হয় তাহলে এই ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 16। তাহলে ওমেগা ইকুয়ালস টু আসবে আমাদের 4 রেডিয়ান পার সেকেন্ড। এরকম অনেক এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে, আশা করি তোমরা এগুলা অ্যানসার করতে পারবে। এগুলো খুবই সোজা।
এখন কি দেখা যাচ্ছে বাম পাশে নেওয়ার পর ক্যামেরা? তাহলে এখন আমরা আমাদের সেই শক্তির রাশিমালা নির্ণয়ে চলে আসি। তাহলে আমরা জানি যে যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝবো গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। তাহলে আমরা গতিশক্তির সমীকরণ আমরা জানি যে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা গতদিন পড়েছিলাম যে সরল শোধিত স্পন্দনগত করা সরণের সমীকরণ ছিল x a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাবো। সেই বেগের সমীকরণটা এখানে লিখে রেখেছি। তাহলে আমরা যদি হাফ এম হচ্ছে সরল শোধিত স্পন্দনরত কণাটির ভর, ভরটি খুবই সামান্য হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটাকে যদি বর্গ করা হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো যে হাফ এম ওমেগা স্কয়ার a স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে তাহলে এখন এইভাবে দেখো খেয়াল করো। আর আমরা যখন সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের প্রতিপাদন করেছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে কৌণিক কম্পাঙ্কের বর্গটি হচ্ছে বল ধ্রুবককে যদি আমরা ওই কণাটির ভর দিয়ে ভাগ করি তাহলে সেটাকে আমরা ওমেগা স্কয়ার ধরে নিয়েছিলাম। এখন আমরা এখান থেকে k লিখতে পারবো m ওমেগা স্কয়ার। তাহলে আমরা m ওমেগা স্কয়ারের জায়গায় লিখে রাখছি k a স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এটা হচ্ছে দেখতে হবে এখানে গতিশক্তিতে হচ্ছে সময়ের একটি অপেক্ষক বা ইজ এ ফাংশন অফ টি টাইম। তাহলে আমরা সময়ের সঙ্গে সঙ্গে এই গতিশক্তির কি রকম পরিবর্তন হয় এটাকে আমরা গ্রাফিক্যালি এভাবে দেখিয়েছি। এই y অক্ষ বরাবর হচ্ছে কাইনেটিক এনার্জি আর x অক্ষ বরাবর হচ্ছে সময়। তাহলে এখানে দেখা যাবে এখানে cos রয়েছে। আর আমাদের খেয়াল করতে হবে আমরা জানি cos থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, কিন্তু যখনই আমরা এটাকে বর্গ করব এটা সম্পূর্ণরূপে একটি ধনাত্মক সংখ্যায় রূপান্তরিত হবে। এজন্য নিচের দিকে কোনো মান আমরা দেখাইনি। কত শুরু হয় তোমার 0, cos 0 হচ্ছে 1, এখান থেকে শুরু হয়। তাহলে এভাবে গ্রাফটি এভাবে যাবে। এখন খেয়াল করতে হবে এই ক্ষেত্রে গতিশক্তির মানটি কখন সর্বোচ্চ হবে। কারণ গতিশক্তির মান তখনই সর্বোচ্চ হবে যখন সরল সঞ্চিত স্পন্দনরত কণাটির বেগ সর্বোচ্চ হবে। এখন আমরা জানি যে সরল সঞ্চিত স্পন্দনরত কণাটির বেগ হচ্ছে যখন এটি সাম্য অবস্থায় থাকে তখন তার বেগের মানটি হচ্ছে সর্বোচ্চ, আর যখন এগুলো বিস্তারের প্রান্তে যাবে তখন তাদের বেগের মান হবে সর্বনিম্ন। তাহলে আমরা এখান থেকে আমরা যদি এখানে খেয়াল করি, আমরা যদি এখানে t এর মান 0 বসাই তাহলে t এর মান 0 বসালে আর আমরা যদি ধরে নেই যে এখানে আদি দশা ছিল 0 তাহলে এই টার্মটি হবে 1, আর 1 হলে গতিশক্তির সর্বোচ্চ মান হবে হাফ k a স্কয়ার। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যেটা হচ্ছে হাফ k a স্কয়ার। তাহলে এটা হচ্ছে গতিশক্তির সর্বোচ্চ মান। এটা হচ্ছে গতিশক্তিকে আমরা সময়ের সাপেক্ষে দেখাচ্ছি। এখন এখানে আমাদের দেখতে হবে যে পর্যায়কাল বলতে আমরা আসলে কি বুঝতাম। যেটা সরল সঞ্চিত স্পন্দনরত কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে বলা হবে তার পর্যায়কাল। এটাকে আমরা বৃত্তাকার গতির সঙ্গে তুলনা করতে পারি। যদি আমরা দেখাই যে এরকম এটি হচ্ছে একটি বৃত্তাকার গতি, তাহলে এটার সঙ্গে আমরা যদি একটি কণার স্পন্দনকে তুলনা করি তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের একটি পজিশন এখানে দেওয়া আছে। ও এই বৃত্তাকার গতি এটা ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে ওমেগা সমকৌণিক বেগে, এটা আমরা জানি সরলরেখায় প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখাতে চাচ্ছি এই সাইন কস যে গ্রাফ এটার সাথে বৃত্তাকার গতি বা এটাকে আমরা দশা বলতে পারবো, দশার সম্পর্কটা কি হবে। এখন খেয়াল করে একটি কণা ধরো এখানে আমাদের এটা হচ্ছে পি পজিশন পি কিউ আর এস, এখানে আমরা এটাকে লিখতে পারি এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে আবার পি। খেয়াল করো তাহলে কণাটি যখন ধরে নিচ্ছি আমরা কণাটি সময় গণনার শুরুতে পি বিন্দুতে ছিল। এখন এই কণাটি যদি বৃত্তাকার পথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আবার পি বিন্দুতে ফেরত আসে তখন আমরা কিন্তু বলবো এই কণাটি হুবহু তার আগের অবস্থানে ফেরত এসেছে। তার মানে এটি হচ্ছে তার পর্যায়কাল।
এখন এই কণাটি যখন এই পুরো বৃত্তাকার পথ ঘুরে আসবে তখন এটি কিন্তু বৃত্তের যে কেন্দ্রের সাথে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করবে, যেটাকে আমরা বলে থাকি দশা। তাহলে এই 2 পাই রেডিয়ান কোণ যদি উৎপন্ন করে থাকে, আমরা এটাকে তার মানে একটি পূর্ণ পর্যায়কাল একটি পূর্ণ স্পন্দনে এই কণাটি বৃত্তাকার পথে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে, মানে তার দশা হয় 2 পাই। এখন আমরা যদি এখানে খেয়াল করি, আমরা এই বৃত্তটাকে আমরা বলবো মান বৃত্ত। এটাকে যদি আমরা 4টি ভাগে ভাগ করি তাহলে আমরা এখানে কি কি পাবো, এটা আমরা এখান থেকে দেখি যে আমরা এটাকে যদি 4টি সমান ভাগে ভাগ করি, খেয়াল করতে হবে পুরোটা যদি 2 পাই হয় তাহলে এই এক একটি ভাগ এগুলোর মান হবে π/2, এই এক একটি ঘর এগুলোর মান হবে π/2, এক একটি ঘর এগুলোর মান হবে π/2। একইভাবে আমরা যদি এখানে সময় চিন্তা করি, সময় চিন্তা করতে গেলে এই যে এই P থেকে আবার এই P বিন্দুতে এই কণাটি আসতে যে সময় লাগবে, এটাকে একটা পূর্ণ স্পন্দন বলবো। এই পূর্ণ স্পন্দনের সময়কে বলা হবে পর্যায়কাল। তাহলে এই পর্যায়কালকে দেখো, আমরা এইভাবে যদি একটা দশাকে আমরা 4টি ভাগে ভাগ করেছি, আমরা ঠিক একইভাবে এই পর্যায়কালকেও 4টি ভাগে ভাগ করতে পারি। তাহলে সেভাবে আমরা ভাগগুলি ভাবে করতে পারি যে এটি হচ্ছে একটি ভাগ, এটি হচ্ছে 2টি ভাগ, এটি হচ্ছে 3, এটি হচ্ছে 4। আমরা এইভাবে নাম্বারিং দিতে পারি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তার মানে আমরা এটাকে উপরে নিচে লেখা যা একই কথা, আমরা এটাকে নাম্বারিং করতে পারি এভাবে, যেটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখানে আমরা এভাবে নাম্বারিং করতে পারি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটি হচ্ছে 4। তাহলে খেয়াল করো, এক একটি এই টোটাল যে সময়টা, এটা যদি আমাদের ক্যাপিটাল টি হয় বা এটাকে আমরা বলছি পর্যায়কাল, এটাকে যদি বড় হাতের টি দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে এই টি কে যদি আমরা 4টি সমান অংশে ভাগ করি তাহলে প্রতিটি অংশের সময় কিন্তু হবে t/4। এই অংশগুলোর সময় হবে t/4। তাহলে আমরা এটা খেয়াল করতে পারবো, একটি t/4 সমান কিন্তু হবে π/2। তার মানে একটি সরল ছন্দিত স্পন্দনরত কণা তার পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময় অতিক্রম করতে তার দশা হবে π/2। এখানে হচ্ছে অর্ধেক, এতটুকু হচ্ছে অর্ধেক। এই অর্ধেকের জন্য আমাদের π/2 * 2, মানে এটা হবে পাই দশা। এই অংশের জন্য এই P থেকে S পর্যন্ত আসতে যে সময় সেটা হবে 3t/4, আর এই ক্ষেত্রে আমাদের এই দশাটা হবে 3π/2। আবার যখন এই কণাটি P থেকে আবার P তে ফেরত আসবে, টোটাল যে সময় সেটি হবে পর্যায়কাল, যেটা হচ্ছে বড় হাতের T বা ক্যাপিটাল T। আর সেই ক্ষেত্রে এই কণাটি বৃত্তের কেন্দ্রের সাথে 2 পাই রেডিয়ান দশা কোণ সৃষ্টি করবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা এখানে দাগানভূত করতে পারি যে একটি ঢেউ সমান, দেখো খেয়াল করো, এতটুকু, এটা হচ্ছে একটা t/4। তাহলে আমরা যদি এভাবে লিখি যে এটা হচ্ছে আমাদের একটি t/4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আরেকটি, এটি হচ্ছে t/2, এটি হচ্ছে 3t/4, আর এটি হচ্ছে আমাদের সেই পূর্ণ পর্যায়। তাহলে এইভাবে আমরা বিভিন্ন সময়ের জন্য এটা বের করতে পারবো। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমাদের বের করতে বলতে পারে যে t এর মান যখন t/4, বা আমরা এটাকে পরে করব, এটাকে আমরা লিখে রাখি। এখন আমরা চলে যাচ্ছি গতিশক্তির সাথে পরিবর্তন সরণের সাথে ঠিক কিরকম হয়। এখন আমরা জানি যে আমাদের এটাকে যদি আমরা এভাবে লিখি, এই গতিশক্তিটাকে আমরা এভাবে লিখতে পারবো, E কে সমান হচ্ছে ½ k * x² - x²। এটাকে আমরা ওই গত দিনের মতো দেখানো যাবে যে 1 - sin² থিটা দিয়ে করলে এটাকে x² সেটা দেখা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের গতিশক্তি সরণের সাথে। এটার গ্রাফটা আমরা কিভাবে আঁকবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এটি হচ্ছে একটি গতিশক্তির লেখচিত্র সরণের সাপেক্ষে। এখন এখানে খেয়াল করো x এর মান যখন 0 হবে তখন আমাদের গতিশক্তির মানটি হবে সর্বোচ্চ, সেটি হবে ½ ka², যেটা আমরা এখানেও দেখিয়েছিলাম। আবার x এর মান যখন +a অথবা -a হবে তখন গতিশক্তির মানটি হবে 0। তার মানে আমরা বলতে পারবো যে সরল চলিত স্পন্দনরত কণার ক্ষেত্রে সাম্যাবস্থায় তার গতিশক্তির মান অর্থাৎ তার বেগের মান সর্বোচ্চ হয়, এবং সরল চলিত স্পন্দনরত কণার বিস্তারের দুই প্রান্তে যখন x এর মান +-a হবে তখন তার গতিশক্তি বা বেগের মান সর্বনিম্ন অর্থাৎ 0 হয়। তাই এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি এর বিভব শক্তি বের করার সমীকরণটিতে। এটা হচ্ছে বিভব শক্তি, এটাকে আমরা EP দিয়ে প্রকাশ করব। এখন বিভব শক্তি কেন কণার মধ্যে থাকছে, কারণ এটি যখন সাম্যাবস্থায় থাকে তখন তার মধ্যে কোনো গতিশক্তি বা বিভব শক্তি থাকে না, কিন্তু কণাটিকে যদি আমরা একটি বল প্রয়োগ করে তার সাম্যাবস্থান থেকে তাকে একটি নির্দিষ্ট সরণে নিয়ে যাই তখন দেখা যাবে এটি এই যে বলের কারণে আমরা এটিকে একটি নির্দিষ্ট সরণে নিয়ে যাচ্ছি সেই বলটি যদি আমরা প্রত্যাহার করে নিই তখন দেখা যাবে এটি আবার তার আগের অবস্থা সাম্যাবস্থার দিকে ফেরত আসতে যাবে, মানে একটি প্রত্যয়ী বলের সৃষ্টি হবে। এই প্রত্যয়ী বলের জন্য যে কৃতকাজ হবে সেই কৃতকাজটাই এই সরল চলিত স্পন্দনরত করার ক্ষেত্রে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে আমরা আগে থেকেই জানি যে আমরা যে কৃতকাজটা পাবো সেটাকে আমরা লিখতে পারি f dx, কারণ এখানে প্রত্যয়ী বলের মান পরিবর্তনশীল। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি f dx কে ইন্টিগ্রেট করলে, আমি সংক্ষেপে দেখাচ্ছি, এই EP সেই সমীকরণটির মান তোমার আসবে ½ kx² আমরা এটাকে লিখতে পারি ½ mω² a² sin² ωt ডেল্টা। এটি হবে আমাদের বিভব শক্তি সমীকরণ। এখানে আবার আমরা আগের মতো ওই mω² এর জায়গায় যদি আমরা k বসাই তাহলে আমাদের সমীকরণটি আসবে এরকম যে ½ k a² sin² ωt ডেল্টা। এটি হচ্ছে আমাদের বিভব শক্তির সমীকরণ। তাহলে এখন বিভব শক্তি যখন আমরা বের করব খেয়াল করতে হবে এটা কিন্তু হচ্ছে সময় সাইন অপেক্ষক। তার মানে আমরা সাইনের লেখচিত্রটা আমরা এভাবে জানি যে সাইন ফাংশন এভাবে পর্যাবৃত্ত গতিতে এভাবে দেখানো যায় সাইনকে। এখন যেহেতু এটা স্কয়ার আছে তার মানে এই নিচের মানগুলো সব কিন্তু পজিটিভ হয়ে যাবে, কোনো মান এখানে ঋণাত্মক থাকবে না। এজন্য এই গ্রাফটি দেখতে হবে এই রকম। এটা হচ্ছে আমাদের EP। তাহলে এখন সময় আগের মতোই আমরা দেখাচ্ছি যে এটাকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি, যে এই সময়টুকু আমাদের হবে এটি হবে T/4। তারপরে আমরা যদি এটাকে দেখাতে চাই এটি হবে T/2, এটি হবে 3T/4 এবং সবশেষ এটি হবে আমাদের একটি পূর্ণ স্পন্দনের সময়, এটি হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা এটাকে দেখাতে পারবো। আর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে বিভব শক্তির মান সর্বোচ্চ কোথায় হচ্ছে। বিভব শক্তির মান সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে একটি পর্যায়কালে 4/1 সময়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই 4/1 সময়টা আসলে কতটুকু? আমরা যদি একটি সরল দোলক কিভাবে দেখাতে চাই, এটি হচ্ছে বিস্তারের প্রান্ত, এটি হচ্ছে একটি বিস্তারের প্রান্ত। এটা এখানে শুরুতে ছিল, এখানে একটি পূর্ণ পর্যায়কাল হবে কি এখান থেকে ঘুরে এখানে যাবে, এখান থেকে গিয়ে এটা কিন্তু অর্ধ পর্যায়কাল, এখানে গিয়ে এই পর্যন্ত এই টোটাল যে টাইম এটা হচ্ছে তার পর্যায়কাল। এই সময়টাকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হবে এখান থেকে এখানে যাওয়া, এটা হচ্ছে প্রথম ভাগ। এখান থেকে আবার এখানে আসা, এটা দ্বিতীয় ভাগ। এখান থেকে এখানে যাওয়া
তৃতীয় ভাগ, এখান থেকে আবার এখানে ফেরত আসে যাচ্ছে চতুর্থ ভাগ। তাহলে টোটাল 4টা ভাগ যদি আমরা করি, পর্যায়কালকে 4 দিয়ে ভাগ করা হয়, তাহলে এক একটি সময় হবে পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ ক্যাপিটাল T/4। তার মানে এখান থেকে এতটুকু যে সময়টা লাগবে, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বিস্তারের প্রান্ত। তাহলে বিস্তারের প্রান্তে তোমার পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময় হয়, তাহলে আমরা বলতে পারবো বিস্তারের প্রান্তগুলোতে বিভব শক্তির মান সর্বোচ্চ। এবং এটি যখন সাম্যাবস্থায় চলে আসবে, দেখো প্রথমে এখানে ছিল 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, এখানে আসলে বিভব শক্তির মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, যে এখানে এই বিন্দুতে বিভব শক্তির মানটি শূন্য। আবার এখান থেকে এখানে গেল প্রথম, এখান থেকে দ্বিতীয়, এখানে তৃতীয়, 3 নম্বর ঘরে যখন আসলো সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে বিভব শক্তির মানটি সর্বোচ্চ। আবার চতুর্থ ভাগ যখন আসলো সেখানে সাম্যাবস্থায় ফেরত আসলো, বিভব শক্তির মানটি আবার কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের এই ক্ষেত্রেও আমরা যদি সাইন, আমরা জানি সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +-1, এটাকে যদি আমরা বর্গ করি সবসময় এই মানটি +1 হবে। তাহলে আমরা এখানেও এই ক্ষেত্রে লিখতে পারবো যে বিভব শক্তির সর্বোচ্চ যে মান এটি হবে ½ এটা হচ্ছে সময়ের সাথে বিভব শক্তির পরিবর্তন কিরকম হয় সেটাকে আমরা একটি লেখচিত্রের সাহায্যে দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি সরণের সাথে বিভব শক্তির কি সম্পর্ক সেটা আমরা দেখতে চাই। আমরা আগে যে লিখেছিলাম যে x ছিল a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে আমরা এই টার্মটাকে x স্কয়ার আকারে লিখতে পারবো। তাহলে এটাকে যদি আমরা x স্কয়ার লিখি তাহলে দেখা যাচ্ছে ep হচ্ছে আমাদের ½ a x স্কয়ার। এটা হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনরত করার বিভব শক্তির রাশিমালা। এটা কিন্তু সেই স্প্রিং এর বিভব শক্তি, একই কথা। স্প্রিংও যেহেতু একটি সরল ছন্দিত স্পন্দন দেখায়, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলবো যে এটি হচ্ছে সরল ছন্দিত স্পন্দনরত করার একটি বিভব শক্তির রাশিমালা। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের বিভব শক্তি, আমাদের এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্র আকারে দেখাতে চাই, এটা কিন্তু সেই প্যারাবোলা সমীকরণের মতো হবে। এটা দেখতে আমাদের এই রকম হবে। আগের মধ্যে আমরা দেখতে পাই সাম্য অবস্থায় এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে x এর মান 0, আর এটি হচ্ছে x a, আর এটি হচ্ছে x মাইনাস। তার মানে বিস্তারের দুই প্রান্তে বিভব শক্তির মানগুলো কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে আমরা জানি যে সরল ছন্দিত স্পন্দনরত করার ক্ষেত্রে আমরা যদি দেখাতে চাই যে এটি যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, তাহলে আমাদের দেখাতে হবে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সবসময় কি হবে? একটি নির্দিষ্ট সংখ্যা হবে বা ধ্রুবক সংখ্যা হবে। তখন আমরা বলতে পারবো যে সরল ছন্দিত স্পন্দনরত করার মোট শক্তি হচ্ছে তার গতিশক্তি আর বিভব শক্তি যোগফলের সমান। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সময়ের সাপেক্ষে আসতে পারে, আবার সরণের মান দিয়েও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। আমাদের দেখাতে হবে বিভিন্ন পজিশনের জন্য, বা তোমাদের এরকম বলে দিতে পারে 4টি ভিন্ন সময়ের জন্য যে যখন সময় হচ্ছে t/4 অথবা t/2 অথবা 3t/4, তখন দেখাও যে মোট শক্তি বা এই কণাটি যান্ত্রিক শক্তি বিক্রয় সূত্র মেনে চলছে কিনা। অথবা এমন দেখাতে পারে যখন x এর ভ্যালু a অথবা a/2 অথবা a/4, এরকম 3-4টি ক্ষেত্রে এটি যান্ত্রিক শক্তি বিক্রয় সূত্র মেনে চলে কিনা, এটা আমাদের দেখাতে হবে। এখন আমরা মোট শক্তি বের করতে চাচ্ছি। তাহলে আমাদের মোট শক্তি হবে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলের সমান। আমরা চাইলে এই সমীকরণটি এবং এই সমীকরণটি যোগ করতে পারি। যোগ করলে কি হবে দেখো, এখানে সবার মধ্যে কিন্তু ½ কে a স্কয়ার কমন রয়েছে। আমরা যদি sin স্কয়ার ওমেগা t আর cos স্কয়ার ওমেগা t যোগ করি সেটি 1 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো এটা ½
কে এ স্কয়ার। অথবা আমরা যদি এই দুটো সমীকরণ যোগ করতে চাই, এখানে আমরা এটাকে ভেঙে কি লিখতে পারি, এটা হচ্ছে হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার। যদি এই সমীকরণ এবং এই সমীকরণ যোগ করা হয়, হাফ কে এক্স স্কয়ার আর হাফ কে এক্স স্কয়ার কাটাকাটি চলে যাবে, এই ক্ষেত্রেও দেখা যাবে মোট শক্তি হবে হাফ কে এ স্কয়ার। তার মানে আমরা বলতে পারবো কে যদি ধ্রুবক হয় তাহলে বলা যেতে পারে মোট শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে বিস্তার যদি দ্বিগুণ হয় তাহলে সরল সন্নিহিত স্পন্দনরত কণার মোট শক্তি হবে 4 গুণ, বিস্তার যদি 3 গুণ হয় মোট শক্তি হবে 9 গুণ, বা বিস্তার যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে মোট শক্তি হয়ে যাবে 1/4। তাহলে আমরা এটাকে একটি গ্রাফে দেখাতে চাই। আমরা যদি মোট শক্তির একটি লেখচিত্র একসঙ্গে আমরা এখানে গতিশক্তি এবং বিভব শক্তিকে দেখাতে চাই, এই বরাবর আমাদের হচ্ছে এক্স সরণ, তাহলে আমরা কতগুলো গ্রাফ আমরা এঁকে নিই এভাবে। তাহলে খেয়াল করো এখানে এটি হচ্ছে আমাদের গতিশক্তি অথবা বিভব শক্তির গ্রাফ। আমরা একটু আগে দেখিয়েছিলাম আমাদের গতিশক্তির লেখচিত্র কোনটি হবে, এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = a, এটা হচ্ছে x = -a। তাহলে আমাদের খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম বিস্তারের প্রান্তে গতিশক্তির মান কি হবে 0। তাহলে গতিশক্তির মান যদি 0 হয় তাহলে আমাদের এই যে ড্যাশ ড্যাশ লাইন দিয়ে আমরা যে গ্রাফটি অঙ্কন করেছি সেটি হবে গতিশক্তির লেখচিত্র, আর এই সলিড রেখা বা সলিড লাইন দিয়ে যেটাকে আমরা ড্র করেছি সেটা হবে আমাদের বিভব শক্তির লেখচিত্র। বিভব শক্তি সাম্যাবস্থায় বিভব শক্তির মান সর্বনিম্ন, বিস্তারের দুই প্রান্তে বিভব শক্তির মানটি সর্বোচ্চ। এখন যদি আমরা মোট শক্তি বের করতে চাই, যেমন খেয়াল করো আমরা যদি এই বিন্দুতে বিস্তারের প্রান্তে মোট শক্তি কত হয় দেখতে চাই, বিস্তারের প্রান্তে আমাদের বিভব শক্তির মানটি হচ্ছে সর্বোচ্চ এবং গতিশক্তির মানটি হচ্ছে 0। আমরা ধরে নিচ্ছি বিভব শক্তির মান আছে, ধরে এটি হচ্ছে 10 আর গতিশক্তির মান হচ্ছে 0। তাহলে আমাদের মোট শক্তি কত হবে 10 + 0 = 10। তাহলে আমাদের এই বিন্দুতে আমরা একটা কি মান পাবো। এখন খেয়াল করো আমরা আরো বাড়াচ্ছি, যত এভাবে যাচ্ছি বিস্তার থেকে সাম্যাবস্থার দিকে যাচ্ছি, এই গ্রাফটি আমাদের কি প্রদর্শন করছে, বিভব শক্তির মান কিন্তু আস্তে আস্তে কমছে, গতিশক্তির মান বাড়ছে। তার মানে বিভব শক্তির মান কমে যাই হোক না কেন, গতিশক্তির মান বেড়ে যাই হোক না কেন, গতিশক্তি আর বিভব শক্তির মান ওই যে আমরা আগে ধরে নিয়েছিলাম যে 10 হবে, যোগফল 10ই হবে। তাহলে আমরা এইসব কিছু বিন্দুতেও যদি আমরা বের করি এই মানগুলো আমাদের এই বিন্দুতেই আসবে। আবার আমরা যদি সাম্যাবস্থার ক্ষেত্রে চিন্তা করি, সাম্যাবস্থায় দেখা যাচ্ছে আমাদের গতিশক্তির মানটি হচ্ছে সর্বোচ্চ কিন্তু বিভব শক্তির মানটি হচ্ছে সর্বনিম্ন। তার মানে এখানে গতিশক্তি যদি আমরা 10 ধরে নিই, বিভব শক্তি যদি 0 ধরে নিই, তাহলে কিন্তু আমরা এখানে একটি বিন্দু পাবো। এইভাবে আমরা কতগুলো বিন্দু বের করলে এইভাবে আমরা একই রকম একটা বিন্দু পাবো। তখন আমরা যদি এই বিন্দুগুলোকে জয়েন করে দেই তখন দেখা যাবে এটি একটি সরল রেখার মতো দেখা। তার মানে এই যে সরল রেখা এটি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটি কিন্তু সবসময় একটি নির্দিষ্ট মান প্রদর্শন করবে। তার মানে আমরা এটাকে বলতে পারবো যে মোট শক্তি এটা সরণের উপর নির্ভরশীল নয়, এটা হচ্ছে বিস্তারের উপর নির্ভরশীল, যেটাকে আমরা টোটাল এনার্জি লিখছিলাম হাফ কে এ স্কয়ার। তাহলে আমাদের এখন এরকম বলে দিতে পারে, তোমাদের আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এভাবে বের করবে যে x = a/4, এটাকে আমরা 3a/4 লিখি, a/2 এবং a এর জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা
সূত্র প্রতিপাদন করো। তাহলে তোমাদের কাজ হবে x যখন 3a/4 তখন আমাদের গতিশক্তির মান বের করবে, এবং x যখন 3a/4 তখন বিভব শক্তির মান বের করবে। দুটো যোগ করে দেখবে মোট শক্তির মান যা হবে, তোমরা x a/2 এবং x a এর জন্য মোট শক্তির মান সেটাই হবে। যদি এগুলো হয়, এখানে আমরা ভর আমরা ধরে নিচ্ছি m ভরের একটি বস্তু, এবং আমরা কিছুই আমরা মান দেওয়া নেই, আমরা এটাকে m ধরে নেব, k ধরে নেব। আমরা সব ক্ষেত্রে একটা মান দেখালেই হবে, এটা ধ্রুবক সংখ্যা আসবে। এখানে আমাদের ভরের মান দেওয়া থাকুক না থাকুক কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের সরণের জন্য যদি আমরা এটা লিখতে চাই, তাহলে এটাকে আমরা এখন যাদের দেখতে সমস্যা হচ্ছে তোমরা কিন্তু এটা ধারণকৃত অংশ এখানে দেখে নিতে পারবে। আর আমি এগুলো একটু পরে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আপলোড করে দেবো। তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারবে। সেখানে আশা করি কোনো ধরনের এই নেটওয়ার্কের সমস্যা হবে না। এখন আমরা, এটা ছিল আমাদের সরণের জন্য আমরা দেখালাম। এখন যদি আমরা এখানে মোট শক্তিটাকে আমরা যদি এইভাবে দেখাতে চাই গ্রাফের সাহায্যে, এটা ছিল আমাদের, তাহলে এই গ্রাফটা আমরা যদি আঁকার চেষ্টা করি তাহলে এই গ্রাফটি দেখতে হবে এরকম। আমি যদি দেখাই এইভাবে, আমরা যদি এই গ্রাফটাকে দেখাতে চাই তাহলে আমাদের কি হবে খেয়াল করো। আমাদের লাল কালির যে অংশটুকু সেগুলো আমাদের কি প্রদর্শন করছে, আর কালো কালির যে গ্রাফগুলো সেগুলো আমাদের কি প্রদর্শন করছে সেগুলো আমরা দেখি। এখানে আমরা লাল কালি দিয়ে বোঝাচ্ছি গতিশক্তি, এবং কালো কালি দিয়ে আমরা এখানে প্রদর্শন করছি বিভব শক্তি। তাহলে আগের মতোই গতিশক্তির মান এখানে খেয়াল করো, সাম্য অবস্থায় আমাদের গতিশক্তির মান ছিল সর্বোচ্চ। তাহলে লাল কি দিয়ে আমরা বোঝাচ্ছি গতিশক্তি, আর কালো অংশ দিয়ে আমরা বোঝাচ্ছি বিভব শক্তি। তাহলে এভাবে আমাদের এরকম বলে দিতে পারে যে এটা আরেকটি হোমওয়ার্ক, যে t ইকুয়ালস টু 3t/4 t/2 এবং t এর জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রতিপাদন করো। এখানে তোমরা হিসাবে সুবিধার জন্য ধরে নেবে যে আদি দশা হচ্ছে 0, এবং আরেকটি কারণ আমাদের কাজে লাগবে। আমরা কিন্তু ওমেগা ইকুয়ালস টু কি জানি 2π/T, এটা কিন্তু আমরা আগে থেকে জানি। এগুলো আমরা বসিয়ে আমরা এগুলো বের করবো। এগুলো কিন্তু প্রতি বছরই, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস। এই অধ্যায়ে 3টা টপিক যদি আমরা ভাগ করি, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে প্রায় সৃজনশীল প্রশ্ন বোর্ডে এসে থাকে। আর আরেকটি প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, যে সরল ছন্দিত স্পন্দনরত কণা কোথায়?
এর গতিশক্তি বিভব শক্তির সমান হবে। এটা আমি করে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ আসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তির মান বলেছে সমান। গতিশক্তি সমান হবে কি বিভব শক্তি। গতিশক্তি হচ্ছে আমাদের হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা গুণাকারে লিখি হাফ কে এ স্কোয়ার মাইনাস, আমরা এখান থেকে এই হাফ কে কেটে দিতে পারি। যদি কেটে দিই তাহলে আমাদের a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু হবে x স্কয়ার। এটাকে যদি এই পাশে নিয়ে আসি আমাদের 2x স্কয়ার ইকুয়াল টু হবে a স্কয়ার বাই 2। সুতরাং টু এক্স স্কয়ার ইকুয়াল টু হবে a স্কয়ার। সুতরাং আমাদের x ইকুয়াল টু হবে প্লাস মাইনাস a বাই রুট 2। তাহলে x ইকুয়াল টু প্লাস a বাই 2 এবং x ইকুয়াল টু মাইনাস x ইকুয়াল টু প্লাস a বাই রুট 2 এবং x ইকুয়াল টু মাইনাস a বাই রুট 2, এই দুটি দূরত্ব যখন হবে সাম্যাবস্থার সাপেক্ষে তখনই কেবলমাত্র ওই কণাগুলোর গতিশক্তি এবং বিভব শক্তির মান সমান হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ হিসেবে আসে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এরপরে আমাদের দেখে নিতে হবে, আমরা পরবর্তী দিন সরল গোলক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে, আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি কারণ আসলে এই সময়টা যথেষ্ট নয় এই ক্লাস শেষ করার জন্য। তবু আমি চেষ্টা করছি এই স্বল্প সময়ে যতটুকু তোমাদের সাহায্য করা যায়। এখন এই ক্ষেত্রে তোমাদেরও সাহায্য করতে হবে আমাকে, কারণ তোমরা যদি বাসায় পড়াশোনা না করো তাহলে আমার এই পড়াশোনার কোনো কাজে আসবে না। আমি যে যাই শেখাচ্ছি না কেন তোমাদের বাসায় পড়াশোনা করতে হবে। আর যখন বুঝতে তোমরা অসমর্থ হবে তখন তোমরা আমাকে বিভিন্ন যোগাযোগ করতে পারো, ফোনে যোগাযোগ করতে পারো, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো দূর করার। তবে ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।